1971 থেকে 2025 দীর্ঘ 54 বছর বাংলাদেশ যে রোগ এবং মহামারী বহন করে চলছে তার মধ্যে অন্যতম হলো দুর্নীতি অথবা চাঁদাবাজি। আহ, এই 54 বছরও বাংলাদেশের সাধারণ মানুষ এই দুর্নীতি অথবা চাঁদাবাজি থেকে রক্ষা পায় নাই এবং ভবিষ্যতেও পাবে না বলেই আমরা সাধারণ মানুষরা মনে করি। কারণ আমরা অতীতেও দেখব এবং বর্তমানেও দেখব আমাদের দেশের সকল চাঁদাবাজদের পৃষ্ঠপোষক হলো আমাদের দেশের সরকার, এবং সে যে সরকারি হোক না কেন। অতীতেও আমরা দেখেছি বঙ্গবন্ধু বা শেখ মুজিব বিভিন্ন জায়গায় ভাষণ দিয়েছে যে মানুষ পায় স্বর্ণের খনি, তেলের খনি, আমি পেয়েছি চুরের খনি। চাটার দলরা সবকিছু চেটে বুটে খেয়ে ফেলতেছে। 7 কোটি মানুষ, 7 কোটি কম্বল আসলো, কিন্তু আমি আমার কম্বলই পাই নাই। দেখা গেছে যে তার আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেই 7 কোটি কম্বল চুরি করে ইন্ডিয়া বিক্রি করে ফেলছে। কিন্তু এদিকে আবার অপরদিকে আবার শোনা যেত যে বঙ্গবন্ধু বা শেখ মুজিব এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের কিছুই বলতো না, কারণ দুর্নীতিবাজরা কখনোই তার রাজনৈতিক শত্রু হবে না, তার বিপক্ষে যাবে না। সে এই দুর্নীতিবাজদের থেকে রাজনৈতিক নিরাপত্তা পেত। আবার গত 16 বছরও দেখব আমাদের দেশের সাবেক যে খুনি সরকার ছিল, সে এই চাঁদাবাজদের বা দুর্নীতিবাজদের রক্ষা করার ক্ষেত্রে বেশ কিছু আইন পাশ করেছিল। যেমন দেখা গেছে যে সরকারি কর্মকর্তাদের, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অ্যারেস্ট করতে হলে প্রথমে রাষ্ট্রপতির সমর্থন লাগবে। রাষ্ট্রপতির সমর্থন ছাড়া কোনো পুলিশ দুর্নীতিবাজদের সরকারি কর্মচারীদের আটক করতে পারবে না। আবার দেখা গেছে যে যখন হরিলুট হওয়া শুরু করলো ব্যাংকগুলা, তখন সরকার এই হরিলুট ঠেকানো বাদ দিয়ে তার যেহেতু তারা তার নিজস্ব কর্মী বা তার সিন্ডিকেটের লোক, তাদেরকে অ্যারেস্ট না করাতে সে নিয়ম করলো যে কারো ব্যাংকে যদি লাখ টাকা কোটি টাকাও থাকে, ব্যাংক দেউলিয়া হলে সে 1 লাখ টাকার বেশি ক্ষতিপূরণ পাবে না। এভাবেই সে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের সমর্থন দিয়ে গেছে। এখন আমরা সাধারণ মানুষ যারা আছি তারা তো বুঝতেই পারতেছি আমরা কখনোই চাঁদাবাজ থেকে রক্ষা পাবো না। আমরা বাড়ি করি, ব্যবসা করি বা যাই করি, আমাদের চাঁদাবাজদের শিকারী হতেই হবে। আমরা স্বাধীন দেশে চাঁদা দিয়েই আমাদের থাকতে হবে। যেহেতু আমরা এই চাঁদাবাজদের থেকে রক্ষা পাবোই না, কেননা আমরা এই চাঁদাবাজদের মেনে নিই এবং তাদেরকে আমাদের দেশের শত্রু বা সন্ত্রাসী হিসাবে গণনা করে আমাদের দেশের সুপার হিরো হিসাবে চিন্তা না করি কেন। দেখা যাবে আমাদের দেশে চাঁদাবাজ কোনো পক্ষেই, কোনো দিক থেকেই একজন রবিন হুডের চেয়ে কম না। বর্তমান দুনিয়া, পুঁজিবাদী দুনিয়া, যেখানে কিনা সকলেই চায় অধিক ধনী হতে, তার সম্পদ আরো বেশি বাড়াতে, সম্পদ কুক্ষিগত করে একদিন বিশাল সম্পত্তি করতে। কেউ দেশের সম্পদের সুষম বন্টন চায় না, কেউ চায় না আরেকজন বড় হোক। সেই ক্ষেত্রে একমাত্র চাঁদাবাজরাই আছে যারা কিনা একজন ছোট ডিম ব্যবসায়ী থেকে শুরু করে একজন গার্মেন্টস ব্যবসায়ী, বড়লোক ব্যবসায়ী বা ছোটখাটো মুদি ব্যবসায়ীর কাছ থেকেও বা কোনো পরিবহন সেক্টর থেকেও চাঁদাবাজি করছে। হয়তোবা চাঁদাবাজির পরিমাণ কোনো ক্ষেত্রে 10 টাকা, কোনো ক্ষেত্রে 10,000 বা কোনো ক্ষেত্রে লাখখানিক টাকা। এই লাখখানিক টাকার মাধ্যমে, এই চাঁদাবাজির মাধ্যমে দেশের একটা বৃহৎ গরিব মানুষ বড়লোক হওয়ার আর বড়লোক হচ্ছে এবং হতে পারছে। আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যে যারা চাঁদাবাজি করছে, ইয়ং ছেলেপেলেগুলা, তারা সকলেই হয়তোবা কোনো জায়গায় নেশাগ্রস্ত, তাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব হতো না। এই চাঁদাবাজির মাধ্যমে তারা কর্মসংস্থান পেয়েছে এবং এই চাঁদাবাজির টাকা এক পৌঁছে দিচ্ছে তার পদধারী কোনো নেতার কাছে, যে কিনা আশপাশ থেকে ঢাকা শহরে এসেছিল কোনো এমপি মন্ত্রীর পৃষ্ঠপোষকতায়। আজকে সে পদধারী বড় বড় ভাই বা বড় নেতা, যার কারণে সে 2 দিন আগে হয়তো বা খাবার পেত না, আজকে সে মার্সিডিজ এবং বেঞ্চ নিয়ে ঘুরতে পারছে। ফলে তার দারিদ্র বিমোচন হয়েছে। এবং এই টাকা শুধু এই পদধারী নেতার কাছেই থাকে না, এই টাকা ক্রমান্বয়ে চলে যায় এমপির কাছে, মন্ত্রীর কাছে এবং আমাদের দেশের রাজনৈতিক পার্টি ফান্ডের ক্ষেত্রে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের এই চাঁদাবাজরা দেশের একটা বিরাট দুর্নীতিবাজ লোকদের, যাদের কিনা একটা রাজনৈতিক পদবি আছে, দরিদ্র সীমা থেকে উঠে বড়লোক সীমাতে পৌঁছে দিচ্ছে। ফলে আমরা বলতেই পারি আমাদের দেশের এই চাঁদাবাজগুলা শুধু আমাদের দেশের সন্ত্রাসী না,
তারা আমাদের দেশের রবিনহুড, যারা কিনা বড় লোকদের কাছে হোক গরিবের কাছে হোক চাঁদা বা নামে ডোনেশন নিয়ে একটা বিরাট অংশ পদধারী নেতাদের বড়লোক করে দিচ্ছে এবং তাদেরকে দারিদ্র্য সীমা থেকে উত্তরণ করে একটা সম্মানজনক জীবন দিচ্ছে। ফলে আমি চাই আজকে থেকে যাতে এই চাঁদাবাজদের, আর চাঁদাবাজ না বলে রবিনহুড, বাংলাদেশের রবিনহুড বলা হোক।